মালয়েশিয়ায় ডক্টর ইউনূস আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক বৈঠক, ৫ সমঝোতা স্মারক সই। অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। We restored the economy, we restored institutions to function within just about a year. So now we are ready for election. শহীদদের স্বপ্ন পূরণে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন জরুরি বলছেন বিএনপি নেতারা। সব দল জুলাই সনদে সই করবে আশা বদিউল আলম মজুমদারের। সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পদ বিক্রির উদ্যোগ ব্রিটিশ প্রশাসনের। প্রাপ্ত অর্থে পরিশোধ করা হবে ব্যাংকের ধার দেনা। মালিবাগে ডাবল মার্ডার এখনও রহস্যে ঘেরা। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর। ট্রাভেল এজেন্সির সাথে লেনদেন নিয়ে বিরোধ ছিল জানালেন স্বজনরা। ওষুধ খাতে সিন্ডিকেট ভেঙে দেয়ায় সরকারি কোম্পানি এসেনশিয়াল ড্রাগসের বছরে সাশ্রয় ১০০ কোটি টাকা। বাড়তি সুবিধা পাবেন সরকারি হাসপাতালের রোগীরা। লুটপাটে অনেকটা মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। নাকের ডগায় হরিলুট চললেও ঘুম ভাঙেনি প্রশাসনের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ ৫টি বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এমওইউ সই হয়। পরে যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশের তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অর্থনীতি সহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচনের কথাও বলেন তিনি। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা। পরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ ৫টি খাতে সমঝোতা স্মারক সই হয়। এরপরেই যৌথ ব্রিফিংয়ে কথা বলেন দুই সরকার প্রধান। বাংলাদেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান ডক্টর ইউনূস। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for election. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. এ সময় বাংলাদেশি তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। To thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. ব্রিফিংয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Commitment to our friends to ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তাতে ইতিবাচক সায় দেন আনোয়ার ইব্রাহিম। পরে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই শহীদদের স্বপ্ন পূরণে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হাসান। জনগণ যেন নির্ভয়ে ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে সে বিষয়ে গুরুত্ব দেন তিনি। রাজধানীর পল্টনে আরাফাত রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর সাথে শেখ হাসিনার হাত নেই তা নিশ্চিত করে বলা যায় না। বলেন, শেখ হাসিনা দেশে ফেরা 13 দিনের মধ্যেই জিয়াকে হত্যা করা হয়। এদিকে বনানীতে কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান কোকো দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে তার এই অকাল মৃত্যু হতো না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। জাতিসংঘের হিসাবে 1400-র বেশি মানুষ শহীদ হয়েছে একটি মাসে। সেই সমস্ত মানুষগুলোকে পুনর্বাসনের জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব রয়ে গেছে। জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। সংস্কার করলে বিএনপি করতে পারবে, কারণ বিএনপি অতীতের সংস্কার করার অভ্যাস নেই। রাষ্ট্র সংস্কারে যে জুলাই সনদ তৈরি করা হবে তাতে সব দল সই করবে বলে আশা করছেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে ডিআরইউতে প্রস্তাবিত জাতীয় সনদ নিয়ে সুজনের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। 30টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত কমিশন আলোচনা করে 81টি বিষয়ে একমত হয়েছে। সাধারণ মানুষ সংস্কার চায় এবং সেটি এবার হতেই হবে বলে মনে করেন বদিউল আলম। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বের পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করার বিষয়টি সুজনের প্রস্তাবগুলোর মধ্যে যুক্ত করা হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদের উচ্চকক্ষে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার রাখার বিষয়ও রাখছে প্রস্তাবনায়। এতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, ঐক্যবদ্ধ কমিশন গঠিত হয়েছে, রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা জুলাই জাতীয় সনদ প্রণয়নের প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আমরা সুজনের পক্ষ থেকে এই প্রচেষ্টাকে সহায়তা করার জন্যেই আমরা এই কাজটা করছি এবং এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে আবারও যে মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ দুর্নীতির অবসান চায়, মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায়। সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে ব্রিটিশ প্রশাসন। দেশটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থর্নটনের তত্ত্বাবধানে বিক্রি হবে বিপুল স্থাবর সম্পদ। সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। বিক্রয়কৃত অর্থ দিয়ে পরিশোধ করা হবে সাইফুজ্জামানের সে দেশের আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার দেনা। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের বিভিন্ন সম্পদ পরিচালনার দায়িত্বে ছিল তার মালিকানাধীন 6টি আবাসন কোম্পানি। ওই প্রতিষ্ঠানগুলো এখন ব্রিটিশ প্রশাসনের নিয়ন্ত্রণে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদের একটি বড় অংশ বিক্রি করা হবে। দেশটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থর্নটন এই দায়িত্ব পেয়েছে। বিক্রির তালিকায় আছে লন্ডন ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় একাধিক শহরে থাকা বিভিন্ন আবাসিক ভবন। সম্পদ বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পরিশোধ করা হবে সাইফুজ্জামানের দায় দেনা। এর মধ্যে আছে সিঙ্গাপুরের ঋণদাতা প্রতিষ্ঠান ডিবিএস, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক। এছাড়া ব্রিটিশ কোম্পানিজ হাউসে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির আবেদনও জমা পড়েছে। সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে $35 কোটি ফেরত চায় তারা। যুক্তরাজ্যে বাড়ি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সহ 3 শতাধিক প্রপার্টি রয়েছে সাইফুজ্জামানের, যেগুলোর মূল্য 17 কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে দেশ থেকে অর্থ পাচার করে ব্রিটেনে এসব সম্পদ গড়ে তুলেছেন তিনি। বাংলাদেশ কর্তৃপক্ষ বিগত সরকারের মন্ত্রী, এমপি সহ সম্পৃক্তদের বিদেশে থাকা অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানের পর বেরিয়ে আসে সাইফুজ্জামানের বিপুল সম্পত্তির খবর।
বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত জুনে সাইফুজ্জামানের বেশ কিছু সম্পদ জব্দ করে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। এর মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় রয়েছে 1,10,00,000 পাউন্ডের বিলাসবহুল একটি বাড়ি। সেন্ট্রাল লন্ডনের ফিটজরভিয়ায় রয়েছে অনেকগুলো ফ্ল্যাট। সাইফুজ্জামান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের সম্পদও জব্দ করেছে NCA। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মালিবাগে উদ্ধার হওয়া 2 ব্যক্তির মরদেহ নিয়ে ছড়িয়েছে নতুন রহস্য। ট্রাভেল এজেন্সির সাথে লেনদেন নিয়ে বিরোধীর অভিযোগ তুলেছেন নিহত জাকিরের স্বজনরা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রহণের সময় জাকিরের স্বজনরা অভিযোগ করেন বিদেশ যাওয়ার জন্য একটি ট্রাভেল এজেন্সির কাছে টাকা দিয়েছিলেন জাকির। সেই টাকা ফেরত দেয়া নিয়ে ট্রাভেল এজেন্সির সাথে বিরোধ চলছিল বলে জানায় জাকিরের স্বজনরা। সোমবার রাজধানীর মালিবাগে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্টে প্রাইভেট কারের ভেতর থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন নিজাম, অন্যজন জাকির। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিলে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগী নেয়ার কথা বলে বেসমেন্টে ঢুকেছিল গাড়িটি। আমার কোন ছেলের কোনো শত্রুতা নাই, তবে শত্রুতা আমার ছেলের লগে বিদেশের ব্যাপারে নিয়ে লেনদেন ব্যাপারে নিয়ে শত্রুতা আছে। এর নাম হলো ফজলু, সুমন, রাসেল, মিরাজ, ফরাদ। তারাই হত্যা করছে। এরা অত্যন্ত আগে অনেক হুমকি দিচ্ছে, অনেকে ইয়ে করছে। এই যে রক্ত মাথায় আঘাত করা হয়েছে, রক্ত এখান দিয়ে পড়তেছে, রক্তের যে ছাপগুলো সব জাগুলা এটা স্পষ্ট বোঝা যাইতেছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগ থানার সামনে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। এই বিষয়ে আরো জানবো তার কাছ থেকে। রাব্বি, ডাবল মার্ডার তদন্তে কোনো ধরনের অগ্রগতির কথা আপনি জানতে পেরেছেন কিনা? ময়না তদন্তের বিষয়ে কোনো তথ্য আছে কিনা? পোস্টমর্টেম কিছুক্ষণ আগে শেষ হলো, তবে পুলিশের যে বক্তব্য, আমি কথা বলেছি রমনা যে দায়িত্বে আছেন পুলিশের উপপুলিশ কমিশনার মাসুদ আলম, তিনি যেমনটা বলেছেন যে তারা প্রায় 32 ঘন্টার সিসি ফুটেজ তারা পর্যালোচনা করেছেন এবং সেখানে এই গাড়ি সামনে বা গাড়ি খুলে বা গাড়ির মধ্য থেকে কেউ বের হয়েছে কিনা এই জাতীয় কিছু পাওয়া যায়নি। 32 ঘন্টার ফুটেজে শুধু এই ফুটেজটাই আসছে যে তারা সেই দিন রাতে, ঘটনার দিন রাতে তারা এই যে হাসপাতালের যে পার্কিং, সেই পার্কিং এ গাড়িটি রাখে এবং তারপরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। যদিও পুলিশের বক্তব্য যে তাদের সন্তানকে হত্যা করেছে এজেন্সির লোকজন এবং এই হত্যার দাবিতে যে ফুটেজ, সেই ফুটেজ আসলে সে কথা বলছে না। তারপরও পুলিশ এই স্বজনদের বক্তব্য আমলে নিয়ে তদন্ত করছে এবং এই জন্য ভিসেরা রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট সবগুলো রিপোর্ট হাতে আসলে পূর্ণাঙ্গ যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের পরই কিন্তু বলা যাবে যেটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। যদিও পুলিশের যে দাবি যে যেহেতু তাদেরকে কেউ হত্যা করেনি, এ ধরনের কোনো আলামত নেই এবং তারা গাড়ির মধ্যেই ছিলেন এবং লাশ যে পচে গেছে বা পচার মতো অবস্থা হয়েছে সেটি হচ্ছে সময়ের ব্যাপার। আপনি জানেন যে প্রায় দীর্ঘ সময় 32 ঘন্টা এই মরদেহগুলো গাড়ির মধ্যে পড়েছিল, সেই কারণে লাশে পচন ধরেছে এবং লাশের উৎকট গন্ধ বের হয়েছে এবং পুলিশ যদিও স্বজনদের যে অভিযোগ সেটি আমলে নিয়ে তদন্ত করছে। এখন পর্যন্ত এটিকে হত্যাকাণ্ড বলতে চাইছে না তদন্তকারী যে সংস্থা পুলিশ তারা। রাব্বি, ধন্যবাদ আপনাকে। ভেঙেছে সিন্ডিকেট, কমেছে সিস্টেম লস, তাতে মূল্য কমে গেল 20টি জরুরি ওষুধের। এতে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানির বছরের সাশ্রয় 116 কোটি টাকা। এই টাকার বাড়তি ওষুধের সুবিধা পাবেন সরকারি হাসপাতালের রোগীরা। 159টি ওষুধ উৎপাদন করে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি। এর মধ্যে আছে ট্যাবলেট, ক্যাপসুল ও স্যালাইন ইনজেকশন সহ 9টি ধরন। এসব ওষুধের বার্ষিক বাজার আনুমানিক 1400 কোটি টাকা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেয় EDCL। এতে ঘুরে দাঁড়িয়েছে সরকারি এই প্রতিষ্ঠান। 10টি ক্ষেত্রে কমানো হয়েছে অপচয়। কাজ না করা 700 কর্মচারীকে ছাঁটাইয়ের পরও উৎপাদন বেড়েছে 59 কোটি টাকার। কাঁচামাল কেনায় সিন্ডিকেট ভেঙে দেয় এখন সব ব্যবসায়ী টেন্ডারে অংশ নিতে পারছেন। এতে কম টাকায় ওষুধের কাঁচামাল পাচ্ছে কোম্পানিটি। সব মিলিয়ে মাসে ব্যয় কমানো গেছে 18 কোটি টাকার। দেখা যায় যে একটা প্রোডাক্টে আমার 10টা কোড পড়ছে, টেন্ডার করছে, একই 100 টাকা দিচ্ছে, সবাই 100 টাকা। এর মানে কি তাদের মধ্যে একটা গ্রুপিং ছিল, আমি ওইটাকে আবার রিটেন্ডার করে দিয়েছি। আগে মুষ্টিমেয় লোকজন এখানে বিজনেস পেত, ঘুরে ঘুরে দেখতে দেখা যায় তো ওরাই ওই বিজনেসটা পাচ্ছে। এখন বলছি না, এখানে ওপেন, এভরিবডি ক্যান পার্টিসিপেট। সরকারি হাসপাতালে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের একটি মেরুপেনাম ইনজেকশন। এটি আগে সরকারের কাছে বিক্রি হতো 793 টাকায়। সিন্ডিকেট ভেঙে দেয় নতুন মূল্য দাঁড়িয়েছে 343 টাকা। এছাড়া অত্যাবশ্যকীয় আরও 19টি ওষুধের দাম কমানো হয়েছে। এতে বছরে 116 কোটি টাকার বাড়তি ওষুধ পাবেন রোগীরা। আমি কম দামে র মেটেরিয়ালস, কোয়ালিটি র মেটেরিয়ালস কিনতে পারছি। 2 নম্বর, ওভারটাইম, অযথা ওভারটাইম করতো, ওভারটাইম আমি বাদ দিয়ে দিয়েছি যে না, ওভারটাইম লাগবে না, আমার ওভারটাইম ছাড়া কাজ করতে হবে। আগে যেখানে 1 ঘন্টা আগে কাজ ছেড়ে দিত, এখন না, আধা ঘন্টা আরো বেশি কাজ করতে হবে। যারা 100-150 লোক ঘুরে বেড়াইতো, ওরা তো ঘুরতে পারছে না। তাহলে আমার এটা প্রোডাকশন বাড়ছে, প্রোডাক্টিভিটি বাড়ছে। আগে সরকারি চাহিদার 70% ওষুধ উৎপাদন করত EDCL, এখন তা 90% দাঁড়িয়েছে। উৎপাদন আরও বাড়াতে নেওয়া হয়েছে পরিকল্পনা, বেশি মনোযোগ অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনে। টোল ম্যানুফ্যাকচারিং হবে না, নিজস্ব কারখানায় উৎপাদিত হবে, নিজস্ব সামর্থ্য, উৎপাদন সামর্থ্য ম্যাক্সিমাইজ করতে হবে। এবং এই সমস্ত যেগুলো মানে অত্যাবশ্যকীয় না, এখান থেকে তাকে সরে আসতে হবে। এবং ওই অত্যাবশ্যক উৎপাদনে যেই সময় এবং ওই ফ্যাক্টরিটা, ওই প্ল্যান্টের ওই অংশটুকু, এটা অত্যাবশ্যকতে আমরা ফেরত নিয়ে আসতে চাই। এসেনশিয়াল ড্রাগ, রাষ্ট্রের এসেনশিয়াল ড্রাগের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে। এখন তারা মাত্র 10% পারে। আমরা আশা করি যদি আমরা তাদের নন এসেনশিয়ালটা বন্ধ করি, এটা ড্রামাটিক্যালি এক ধাক্কায় 20-তে চলে যাবে। আসলে সরকারি ওষুধ কোম্পানি হিসেবে 1962 সালে যাত্রা শুরু করে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি বা GPL। পরে 1983 সালে নাম বদলে হয় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। একজন মানুষের চিকিৎসার পেছনে যত টাকা ব্যয় হয়, তার 64% যায় ওষুধ কিনতে। এই ব্যয় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ। ওষুধের পেছনের এই ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার অন্যতম উদ্যোগ হচ্ছে সরকারি ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের উৎপাদন সক্ষমতা বাড়ানো। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমানো নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিও ভাবা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ব্যবসা বাণিজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রভাব নেই। বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও দিল্লির সাড়া পাওয়া যায়নি বলে জানান উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার, জানান উপদেষ্টা। আমদানিও উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করবে সরকার। আপনারা জানেন যে আমাদের অনেক ধরনেরই চলতি অর্থ বছরের আইন শৃঙ্খলা ভালনারেবল কথাটা কতটুকু সঠিক আমি ঠিক জানি না। আমার জানা মতে আইন শৃঙ্খলার সমস্যা আছে, বাট ভালনারেবল মেবি নট দি রাইট ওয়ার্ড। এবং যে জায়গায় বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় সংকট আছে, সামগ্রিকভাবে কোনো সংকট আইন শৃঙ্খলার নেই। আমরা যে 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে, আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং মানে বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস, সেটা এখনো জারি আছে এবং এটা থাকবে।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির মামলাটি করেছেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে সেটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। বাদী তানভীর সিরাজ বলেন, সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম কোনো তথ্য যাচাই না করেই বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করেছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। কোনো ধরনের যাচাই বাছাই না করে, পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন, এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন। তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে। এটির এই যে ফরেনসিক রিপোর্টে ওনার স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন, এটা জাস্টিফাই করা ফরেনসিক রিপোর্ট দরকার আছে। আর্থিক কেলেঙ্কারি এবং গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যাও 48 ঘন্টার মধ্যে দল থেকে দিতে বলা হয়েছে। এর আগে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন থামিয়ে দিতে 5 লাখ টাকা চাঁদা আদায়ের কল রেকর্ডিংয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ, যেখানে বন্দরে আন্দোলন দমাতে 5 লাখ টাকা নেয়ার পর আরও 5 লাখ টাকা নিতে বলছিলেন নিজাম। তবে অভিযুক্তের দাবি, এটি মে মাসের ঘটনা। রিফাত নামে একজনকে মারধর ও আটকে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রার্থী রেজাউর ও তার অনুসারীরা এটি জোরপূর্বক রেকর্ডিং করে। নিজামের বিরুদ্ধে আগেও 2 কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। উপদেষ্টা পরিষদের কারো বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় তাহলে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দুপুরে রংপুরে দুদক কার্যালয়ের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, শুধু মুখে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এমন অভিযোগ নয়, সুনির্দিষ্ট তথ্য আসতে হবে। বলেন, পুরনো অনেক মামলা ধামাচাপা দেওয়া হয়েছে, সেগুলো পুনরুজ্জীবিত করার কাজ চলছে। পরে রংপুর ডিসি অফিসে গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। কাজেই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন। সাংবাদিকরাই হচ্ছে এই সমাজের হুইসেল ব্লোয়ার। প্রশাসনের নাকের ডগায় গত 1 বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। গত 1 বছরে এখান থেকে লুট হয়েছে প্রায় সব সাদা পাথর। উপরের পাথর লুটের পর এখন গর্ত করে উত্তোলন চলছে। গেল বছরের 5 আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুটপাট। পরিবেশ কর্মী, স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, আগে যত দূর চোখ যেত দেখা যেত সাদা পাথরের বিছানা, কিন্তু সেখানে এখন ধুধু বালুচর। তাদের ভাষ্যমতে 1 বছরে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকার অধিক। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই, সহকর্মী মাহবুবুর রহমান যুক্ত হচ্ছেন এখন। রিপন, সাদা পাথর পর্যটন কেন্দ্রের এমন দশা দেখে স্থানীয়রা কি বলছেন জানতে চাই। পাথর লুটপাট বন্ধে প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ আছে কি? শাওন, আসলে স্থানীয় যারা রয়েছেন এখানে, মূলত যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু এই বিষয়টির প্রতিবাদ করে যাচ্ছে নিয়মিতই। কিন্তু তাদের প্রতিবাদেই যে লুটপাটকারীরা থেমেছিল তেমনটা না, মূলত প্রশাসনের যে ব্যর্থতা সেটার কারণেই লুটপাট হয়েছে। এবং স্থানীয় কিছু প্রভাবশালী রয়েছে যারা আসলে এই পাথর ব্যবসার সাথে জড়িত, তারা লাভবান হয়েছে, কারণ এই লুটের পাথর তারা কম দামে কিনেছেন। যে কারণে প্রভাবশালী যারা রয়েছেন তারা কিন্তু নিশ্চুপ ছিলেন, মূলত তারা এই লুট হওয়াটা উপভোগ করেছেন বলা চলে। আরেকটি বিষয় বলি, প্রশাসনের ব্যবস্থা আমরা যেটা দেখেছি, গত 1 বছরে 15টি মামলা হয়েছে, 70 জন শ্রমিক
তারা গ্রেপ্তার করেছেন, দাবি করেছেন। কিন্তু কার্যত যখন লুট হয়েছে সেই সময়ে লুট থেকে বিরত রাখার যে উদ্যোগ সেটা কিন্তু নেওয়া হয়নি। এর আগে এই পাথরগুলো এখানে ছিল, এর কারণ ছিল যে এখানে নিয়মিত পুলিশের টহল ছিল। গত বছরের 5 আগস্টের পর থেকে নিয়মিত টহলটি এখানে ছিল না, এবং রাতের বেলায় সাধারণত বৃষ্টিপাত হলেই কিন্তু এই লুটপাট বেশি হতো। গত 3 দিন ধরে দিনে রাতে সবসময়ই হয়েছে, এবং এর মূল দায়িত্বটা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর এবং জেলা প্রশাসনের, যারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এখানকার লোকজন যেটা বলছে যে প্রশাসন আসলে ব্যর্থ হয়েছে, তাদেরকে আর এই অঞ্চলে রাখা ঠিক হবে না, কারণ তাদের দিয়ে এই অঞ্চলের যে সম্পদ যেটা লুট হয়েছে সেটা আর ফেরানো যাবে না। এবং স্থানীয়রা যেটা দাবি করেছেন যে সকল পাথর এখনো বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা আছে, সেগুলো যাতে প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে সেগুলো জব্দ করে আবারও এই সাদা পাথর এলাকায় ফিরিয়ে আনা যায়, অথবা নিলাম করে সরকারের কোষাগারে সেই অর্থ দেওয়া হয়। শাওন, রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। সফল অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বেলা 11টা নাগাদ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। আমিরকে সংবর্ধনা জানাতে হাসপাতালের সামনের রাস্তায় জড়ো হন নেতাকর্মীরা। তার আগে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলেন জামাতের কেন্দ্রীয় নেতারা। জানান তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 2 সপ্তাহ বিশ্রামের পর তিনি জনসমূহকে সক্রিয় হবেন বলেও জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মহতরম আমির জামাত আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান, হার্ট অপারেশন করতে চান। পরে আমরা দায়িত্বশীলা বসে আমরা একমত হয়েছি যে উনি বাংলাদেশেই হার্ট অপারেশন করাবেন। আমির জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন। মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। সকাল 10টা থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। একই সাথে 18টি আবাসিক হল থেকেও দেওয়া হচ্ছে আবেদন ফর্ম। এবার ফর্মের মূল্য রাখা হয়েছে 300 টাকা। আগামী 18 আগস্ট পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। 19 আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। একজন প্রার্থী সর্বোচ্চ 5 জন সমর্থককে সঙ্গে নিয়ে ফর্ম তুলতে পারবেন। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন তারা। জুলাই অভ্যুত্থানের সাথে যারা রাষ্ট্রীয় সন্ত্রাস অথবা অপরাধের সাথে জড়িত ছিল, তালিকা পাওয়ার সাথে সাথে তাদেরকে আমরা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছি। এর পরেও আমরা বলছি যদি কেউ থেকে থাকে, সেটা যদি তথ্য প্রমাণ থাকে যে সে অপরাধী, আমরা তাকে ভোটের আগ পর্যন্ত বাদ দেওয়ার জন্য আমরা অলরেডি নোটিশ করেছি। কৃষি খাতে ঋণ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি নীতিতে পরিবর্তন আনা দরকার। জানান চালের বাড়তি দামের কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়েছে। দুপুরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে 39,000 কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যমাত্রা বিদায়ী অর্থবছরের তুলনায় 2.6% বেশি। গত অর্থবছরে নির্ধারিত 38,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 37,326 কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয় কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণ প্রবাহ বিবেচনায় নেওয়া হয়েছে। এগ্রিকালচার প্রাইস স্টেবিলিটিটা খুবই দরকার। জুলাই মাসের যে মূল্যস্ফীতিটা, এটা একটা সিঙ্গুলার ফ্যাক্টর হচ্ছে চালের দাম বেড়ে যাওয়া। আমদানিকে একটা প্রাইস স্টেবিলাইজেশন টুল হিসাবে ব্যবহার করতে হবে। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে, সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দেই, আমদানি করতে দেই। আরে বাবা, দামটা আগে থেকে তো আমি ছেড়ে দিতে পারি। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের উদ্যোগে 3 দিনব্যাপী হজ ও ওমরা ফেয়ার 2025 শুরু হবে 14 আগস্ট। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2 দিন চলবে এই মেলা। সকালে রাজধানীর হোটেল ভিক্টোরিয়াতে সংবাদ সম্মেলনে জানানো হয় এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ যাচাই বাছাই করা হবে। মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ মিলবে। প্যাকেজে মিলবে 10 থেকে 20,000 টাকা ছাড়। হাব জানায় ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে দ্বিগুণ ভাড়া নেওয়া হলেও
হলেও কোনো এয়ারলাইন্স সেভাবে ফ্লাইট পরিচালনা করে না। বিমান ভাড়া সর্বোচ্চ 1,20,000 টাকা হওয়া উচিত মনে করে হাব। 10 থেকে 20,000 টাকা পর্যন্ত হজ যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন, যারা মেলা এসে এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হবেন বা প্রাক নিবন্ধন করবেন। বাস্তবতার নিরিখে সর্বোচ্চ 1,20,000 টাকা হওয়া উচিত। এর বাইরে হজের বিমান ভাড়া হওয়াটা উচিত নয়। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং বিচার সহ 8 দফা দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা। দাবিগুলোর অন্যতম সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ, নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ, স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ। অভিভাবকরা বলেন, ট্র্যাজেডির প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার তদন্ত ও বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নিহত শিশুদের পরিবারের সাথে সরকারের তরফ থেকে এখনো কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলেও অভিযোগ করেন তারা। স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, উনি হচ্ছে কোচিং ব্যবসার মূল হোতা। তাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে, চাকরি থেকে বাদ দিতে হবে। বাসায় যে বল আম্মু কোচিং না করলে তো মিস আদর করে না, যেই বাচ্চা কোচিং করে আম্মু সেই বাচ্চাকে মিস আদর করে, জড়ায় ধরে, আমাদের তো ধরে না। আম্মু বারবার বলে আপনি আসেন আমাদের সাথে বসেন। কেন বসবো? আমি স্কুলে আমার ময়না পাখিটারে দিয়ে যাই নাই। আমি ওই ময়না পাখিটারে কয়লার টুকরা 6 দিনে পাই নাই। আমি 4 দিন পরে ডিএনএ করে তারপর আনছি ভাই। আমি কেন কোচিং করাবো? আমাদেরকে মেন্টালি প্রেসার দেওয়া হয়েছে। আমার সন্তান প্রতিদিন এসে বলে ওর মার কাছে, আম্মু আমার সাথে আজকে স্যার মিসবিহেভ করেছে কোচিং করার না কারণে। গোটা বিশ্বের সামনে গাজাবাসীদের দৈনন্দিন জীবনের প্রতিকূলতা তুলে ধরছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ফিলিস্তিনি বাসেম আল হাওয়েল। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করছেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর নির্মমতার বাস্তব চিত্র। তার প্রকাশিত এসব ভিডিও দেখেন উপত্যকার ভেতর বাহিরের বহু মানুষ। বাসেমের ইচ্ছা, বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রবণ প্রতিবন্ধীরাও যেন জানতে পারেন তাদের দুঃখ কষ্টের করুণ ইতিহাস। নেই কথা বলার সক্ষমতা, তবু গাজা উপত্যকায় প্রতিনিয়ত ঘটে চলা নৃশংসতার বাস্তব চিত্র তুলে ধরছেন গোটা বিশ্বের সামনে। বলছি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ফিলিস্তিনি ইনফ্লুয়েন্সার বাসেম আল হাওয়েলের কথা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর চরম মানবতা বিরোধী কর্মকাণ্ড ক্যামেরায় ধারণ করেন তিনি, ধারাভাষ্য দেন সাইন ল্যাঙ্গুয়েজে। এরপর সেটি আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি চান তার মতোই যারা কথা বলতে কিংবা শুনতে পান না তারাও যেন জানতে পারেন কি নির্মম গাজাবাসীদের দৈনন্দিন জীবন। আশা ছিল সাংবাদিক হব, আমি কিছু না করে বসে থাকতে কখনো চাইনি। আমি এই ভিডিওগুলোর মাধ্যমে যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের হয়ে আওয়াজ তুলতে চাই। আমি সারাদিন এদিক সেদিক ঘুরে ভিডিও ধারণ করি, এরপর তা প্রকাশ করি যাতে আমাদের দুঃখ কষ্টের খবর সারা বিশ্বে পৌঁছায় এবং আমাদের সাহায্যে তারা এগিয়ে আসে। যুদ্ধ শুরুর পর নিজের পরিবার নিয়ে এখন গাজা সিটির শরণার্থী শিবিরে বাস করছেন বাসেম। সারাদিন ধরে সংগ্রহ করা ভিডিওগুলো এই তাঁবুতে বসেই এডিট করেন তিনি, যুক্ত করেন আরবি আর ইংরেজি ধারাভাষ্য। বাসেমের এই দৈনন্দিন ভ্লগ দেখে উপকৃত হন বিশেষ চাহিদা সম্পন্ন বহু মানুষ। টিভিতে যেসব খবর প্রকাশিত হয় তা আমি বুঝতে পারি না, তবে বাসেম নামের এই ব্যক্তির ভিডিও আমি প্রতিনিয়ত দেখি, কারণ তিনি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে খবর পড়েন যা আমি বুঝতে পারি। বর্তমানে বাসেমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় 1.5 লাখ অনুসারী রয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে অপরাধমুক্ত করার মিশনে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গৃহহীনদের তাড়িয়ে দেওয়ার ঘোষণার পর এবার সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তিনি। মেট্রোপলিটন পুলিশকে নিয়েছেন সরকারের নিয়ন্ত্রণে। উদ্দেশ্য সহিংসতা ঠেকাতে নিরাপত্তা কর্মীদের ক্ষমতা বাড়ানো। ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে। কয়েকদিন ধরেই আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, গৃহহীনদের চাপে বিপর্যস্ত ওয়াশিংটন। তাদের কারণে ভয়াবহ আকারে বাড়ছে সহিংসতা, রক্তপাত সহ অপরাধ প্রবণতা। অপরাধ দমনে হঠাৎ করে ব্যাপক তোড়জোড় শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন ডিসিকে নিরাপদ করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডিস্ট্রিক্ট মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল সরকারের অধীনস্থ করেছেন তিনি, যার অর্থ সরাসরি সরকারের হস্তক্ষেপে পরিচালিত হবে নিরাপত্তা কর্মীরা। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ডের অন্তত 800 সদস্য। আমাদের রাজধানীকে অপরাধ, রক্তপাত আর কলঙ্কমুক্ত করতে ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি। আজ ওয়াশিংটন ডিসির স্বাধীনতা দিবস। আমরা আমাদের রাজধানী ফিরিয়ে নিচ্ছি। এই শহরকে খুব দ্রুতই জঞ্জাল মুক্ত করব। একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের তাড়ানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। জানান, অপরাধ মোকাবেলায় বাস্তুহারাদের জায়গা দেওয়া হবে রাজধানী থেকে অনেক দূরে। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় বিপাকে পড়েছেন ওয়াশিংটনের গৃহহীনরা। তারা যা করার কথা ভাবছে তাতে দুশ্চিন্তায় পড়ে গেছি। সত্যি এটা করলে আমাদের মতো যারা আছে সবার উপরই গুরুতর প্রভাব পড়বে। আপনারা জানেন গৃহহীনদের অনেকেই অসুস্থ। আমাদের একটা ঘর দিন, যাদের প্রয়োজন তারা থাকতে পারবেন, কিন্তু আপনারা আমাদের ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আপনারা কখনোই জানবেন না কেন একজন মানুষ গৃহহীন হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনকে যতটা না অপরাধের আখড়া হিসেবে দেখাচ্ছেন, বাস্তবতা কিন্তু ভিন্ন। ডেমোক্র্যাটদের দখলে থাকা অঞ্চলটিতে গেল বছর অপরাধের হার ছিল 30 বছরের মধ্যে সর্বনিম্ন। মাত্র 1 বছরের ব্যবধানে রাজধানীতে সহিংসতা কমেছে 35%। আমরা বিশ্বাস করি না আমেরিকার মাটিতে আমেরিকানদের বিরুদ্ধে সেনা ব্যবহার বৈধ। কোভিড পরবর্তী সময়ে এখানে অপরাধের মাত্রা কিছুটা বাড়লেও আইন প্রয়োগের মাধ্যমে আমরা সেটিকে নিয়ন্ত্রণে এনেছি। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে। মার্কিন রাজধানীতে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় 4000। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।